দাঁত নড়ছে, এটা কি শুধুমাত্র বয়সের লক্ষণ? হাত পা তো খুলে পড়ে যাচ্ছে না, চোখ তো খুলে পড়ে যাচ্ছে না, তাহলে দাঁতটা কেন পড়ে যাচ্ছে? আমার দাদুর তো একটাও দাঁত পড়েনি, যেন এটা এক্সেপশন। দাঁত নড়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক নয়। এই যে আমরা মাড়ির অসুখ বা গাম ডিজিজ বলি না, এটা খুব ওপর কথা বলা হয়, আর মাড়িতে নেই, এবার আরো ডিপ স্ট্রাকচারে, যে ক্ষেত্রে হয়তো ডাক্তারের কাছে যেতে হবে। দাঁত নড়ে গেলে সেটা কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব? দাঁত নড়ে গেছে, ওটা কি থাকবে, ও তো ওয়েট করুন, খুলে পড়ে। এই পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই জন্য প্রিভেনশনের জন্য, প্রতিরোধ করার জন্য কি করা উচিত? আপনারা স্কেলিং এর কথা বলেন বারবার। দাঁত নড়ছে, এটা কি শুধুমাত্র বয়সের লক্ষণ, নাকি কোনো রোগ বা সমস্যার জন্য এই পরিস্থিতি আপনার মুখে তৈরি হয়েছে? নড়বড়ে দাঁত, সেটা কি আবার শক্ত করে দেওয়া যায়, নাকি দাঁত নড়ে গেলে সেটাকে সম্পূর্ণ তুলে ফেলতে হবে? আজ আমরা এই পডকাস্টে আলোচনা করব দাঁত কেন নড়ে যায়, তার কারণগুলো কি কি, এবং দাঁত নড়ে গেলে আপনার কি করণীয়। আজকের পর্বে আমাদের অতিথি বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলা পডকাস্টে। দর্শক বন্ধু, আপনাদের বলি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে তো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে যেগুলো নিয়ে আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন, বিশেষত যারা নড়বড়ে দাঁতের সমস্যায় ভুগছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, শুরুতে আমরা যেটা জানতে চাইবো, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং জানতে চাইছি যে নড়বড়ে দাঁতের সমস্যা মানে বহু মানুষ আমাদের বিভিন্ন পর্বে, বিভিন্ন এপিসোডে, আপনার অনেকগুলো সাক্ষাৎকারে তারা প্রশ্ন করেছেন যে দাঁতটা নড়ে যাচ্ছে, কিভাবে নড়ে যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু নড়ে গেছে, দাঁত নড়ে গেছে, এবার কি সবচেয়ে বড় ভয় যেটা, এবার কি তাহলে তুলে ফেলতে হবে? সেই বিষয়ে তো আমরা আসবো। আগে আপনি স্যার একটু বলুন যে দাঁত নড়ে যায় কি কি কারণে? আচ্ছা অভিষেক, এই যে টপিকটা তুমি বলছো, এই টপিকটা বিভিন্নবার বিভিন্ন সময়ে আলোচনার মধ্যে এসছে, আমিও করেছি, অনেকেই করেন। প্রথমে একটা ধারণা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য প্রথম কথাটা বলি। ঠিক। সেটা হচ্ছে যে আজ থেকে ধরো 40-50 বছর আগে আমি ছোট থাকতে শুনেছি যে সবার ধারণা ছিল বয়স বাড়লে দাঁত নড়ে যাবে হুম, এবং নড়ে পড়ে যাবে। মানে হুম। একটা সময় ধারণা শুনেছি যে বেশি বয়সে দাঁত ফোকলা হয়ে মুখে দাঁত থাকবে না। এটাই নরমাল ন্যাচারাল ঠিক। নিয়ম। এটাই রীতি। এটাই রীতি। এবার তখন যখন আমরা এটা ভেবেছি, তখন কিন্তু আমরা রেশনালি এই কথাটা ভাবিনি যে অ্যা আমাদের শরীরের তো অন্য অঙ্গ-প্রত্যঙ্গ যাদের টাক পড়ে সেটা জেনেটিক, তাছাড়া হাত পা তো খুলে পড়ে যাচ্ছে না, চোখ তো খুলে পড়ে যাচ্ছে না। তাহলে দাঁতটা কেন পড়ে যাচ্ছে? ঠিক। মানে এটা হয়তো আ যেহেতু অনেকদিন ধরে এই ধারণাটা আমাদের মধ্যে পোষণ করেছি আমরা যে দাঁত পড়ে যাবে, হুম, আ সেজন্য লোকের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে বয়স হলে অটোমেটিক্যালি দাঁত পড়ে যায়। হুম, এটা কিন্তু ঠিক কথা নয়। হুম। মানে আমি এরকম বলতে শুনেছি যে আ আমার দাদুর তো একটাও দাঁত পড়েনি, যেন এটা এক্সেপশন। হ্যাঁ, দাঁত পড়াটাই নিয়ম, নিয়ম। কিন্তু আমার ওটা দাদু ব্যতিক্রম হয়েছে। ওটা ব্যতিক্রম। আসলে ব্যাপারটা উল্টো। হুম, ব্যাপারটা যে দাঁতটা না পড়াটাই নিয়ম, হুম। দাঁত পড়ে গেলে সেটা ব্যতিক্রম। আচ্ছা। মুশকিলটা হচ্ছে যে সময়কার কথা বলছি, সে সময় তো ডেন্টাল সায়েন্স এতটা ডেভেলপড ছিল না। হুম, তাতে ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস, মুখের হাইজিন মেইনটেইন করা সম্পর্কে হুম। ধারণাগুলো এত পরিষ্কার ছিল এখন না। আমরা যেরমভাবে দেখি সেরমভাবে ছিল না। ছিল না। ফিলোসফি অফ লাইফ, ফিলোসফি অফ হেলথ, হুম। ফিলোসফি অফ ডেন্টাল হেলথ সমস্ত কিছু আলাদা ছিল। লাইফস্টাইল অন্যরকম ছিল। কারেক্ট। এবার সেইটা যখন ঘটনা, তাতে যেটা অসুবিধা হতো সেটা হচ্ছে যে অ্যা আমরা সেরকমভাবে দাঁত-টাত মাজতাম না। তুমি শুনে থাকবে ছোটবেলায় যে কাঠকয়লার গুঁড়ো, তারপর ছাই, হুম, উম আমরা ছোটবেলায় কালো দাঁতের মাজন এগুলোও দেখেছি। এই ধরনের কোর্স পার্টিকেল আছে এরকম দাঁত ধারণা কি ছিল? ধারণা ছিল যেগুলো একটু কোর্স সেগুলো দিয়ে হুম। দাঁত বেশি পরিষ্কার হয়। ঠিক। আ অনেকেই দাঁতন টাইপের জিনিস প্রচুর হুম। ব্যবহার করতেন। নিমের দাঁতন। টুথব্রাশের হুম, কনসেপ্ট ভারতবর্ষের মতন দেশে অনেক পরে এসছে। বা তখনকার দিনে টুথব্রাশ গুলোও একটু অন্যরকম ছিল। একটু হার্ড ব্রিসেলের টুথব্রাশ ছিল। ফলে আমাদের ওরাল হাইজিন মেইনটেন্যান্স এর জন্য, মুখের স্বাস্থ্যের মেইনটেন্যান্স এর জন্য যে সমস্ত উপকরণ এবং যে সমস্ত পদ্ধতি দরকার, হুম। সেগুলো সম্পর্কে আমাদের কাছে খুব ক্লিয়ার কাট গাইডলাইন ছিল না। ছিল না। প্লাস ডেন্টাল সায়েন্সও এতটা অ্যাডভান্সড হয়নি। ডাক্তারদের কাছেও কোনো অসুখ নিয়ে গেলে অধিকাংশ সময় ডাক্তাররা বলতেন, "তুলে ফেলুন। আর কোনো উপায় নেই।" উপায় নেই। এবার
তুমি যদি দেখো একজনের মানুষের জীবনকালে হয়তো বেশ কিছু দাঁত অসুখ হয়েছে, সেগুলোর কোনো ট্রিটমেন্ট নেই বলে তুলে ফেলা হতো। আচ্ছা। আর বাকি দাঁতগুলো এই ধরনের ওরাল হাইজিন মেনটেন্যান্স নেই বলে, তার মাড়ির অসুখ আছে হুম, বলে, তার সঙ্গে হয়তো পেশেন্ট ডায়াবেটিক ছিল, কিন্তু ডায়াবেটিসের সঙ্গে দাঁত নড়ে যেতে পারে, এই ধারণাগুলো ক্লিয়ার ছিল না। হুম, তখন এই দাঁতগুলো হয়তো কারো কারো ক্ষেত্রে তুলতে হতো ব্যথা হলে, হুম, অথবা নড়ে পড়ে যেত। হুম, অতএব আমরা বুঝতে পারছি আজ থেকে ধরো ৫ দশক ৪ দশক আগেও দাঁতের ট্রিটমেন্ট সম্পর্কেও যেরকম ধারণা খুব ক্লিয়ার ছিল না, তার সঙ্গে ডায়াগনোসিস এবং আমাদের মুখের স্বাস্থ্যের মেইনটেন্যান্স সম্পর্কেও আইডিয়া খুব ক্লিয়ার ছিল না। এগুলোর হুম, খুব ক্লিয়ার কাট গাইডলাইন গুলো সব 1990s এর পর থেকে এসছে। হুম, ২০০০ সালের পর থেকে তো খুব ক্লিয়ারলি ঠিক। এসছে। সেজন্য আমাদের একটা ধারণা হয়েছিল দাঁত বয়স বাড়লেই দাঁত নড়ে বা অন্যান্য কারণে পড়ে যাবে। হুম, কিন্তু ব্যাপারটা হচ্ছে দাঁত নড়ে যাওয়াটা কিন্তু স্বাভাবিক নয়। দাঁত নড়ে যাওয়া মানে অবশ্যই সেখানে অসুখ আছে। আচ্ছা। এক্সেপ্ট একটা সিচুয়েশন যেখানে কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, চোট আঘাত লেগে ট্রমা দাঁত থেকে। নড়ে গেছে, হ্যাঁ, সেটা তো ঠিক আছে। সেটা ঠিক, তো একটা দুর্ঘটনা, সেটার ঠিক। সঙ্গে এটার সম্পর্ক নেই। নেই। সেটা যেকোনো মানুষের যেকোনো বয়সে হতে হুম। পারে, যেকোনো সময় হতে দাঁতের কোনো দুর্ঘটনা রোগ না থাকলেও হতে পারে। নড়ে হতে পারে। সেটা সেটা নড়ে পড়ে গেল, হুম, দ্যাট ইস আ ডিফারেন্ট ইস্যু। এছাড়া দাঁত নড়ে পড়ে যাচ্ছে মানে একটা অসুখ আছে। আচ্ছা। এবার এই যে তুমি জিজ্ঞেস করলে না কি কারণে হুম, নড়ে যেতে হুম, পারে? হুম, অ্যা সবচেয়ে প্রাইম যেটা কারণ সেটা হচ্ছে গাম ডিজিজ। এবার গাম ডিজিজ বলতে আমরা ইংরেজিতে গাম ডিজিজ কথাটা যখন বলি বা বাংলায় যখন মাড়ির রোগ বলি না, হুম, এই অসুখটা একটু ইল ডিফাইন্ড থাকে। হুম, আ আমাদের দাঁতের ডাক্তারদের স্পেশালি আমার মতন পেরিওডন্টিস্টদের উচিত এই অসুখটাকে একটু ক্লিয়ারলি বলা। হুম, এই কারণে যে ইল ডিফাইন্ড আম এই অসুখটা হলে আমাদের বুঝতে হবে এই অসুখটার ২ টো স্তর আছে। এবং এই ২ টো স্তরের আউটকাম কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আমি তোমাকে একটা অ্যানালজি দিই। যেমন ধরো আমরা আজকাল খুব শুনছি প্রায় আমাদের সমস্ত পপুলেশনের ফ্যাটি লিভার হচ্ছে। হুম, হুম, এইবার লিভার ডিজিজ কথাটা তুমি যদি বলো মানে এই ধরনের অসুখে ফ্যাটি লিভারটা একটা স্তর, সিরোসিসটা একটা স্তর। হুম, দুটোর আউটকাম কিন্তু অ্যাবসোলিউটলি ডিফারেন্ট। আলাদা। ঠিক আছে? সিরোসিস হয়ে যদি ডিকম্পেনসেটেড হয়, হুম, মানুষ মারাই যায়। হুম, ফ্যাটি লিভার নিয়ে কিন্তু মানুষ অনেক বছর বাঁচতে পারে, হুম, মেইনটেইন করতে পারে। হুম, সেরকমই এই যে আমরা মাড়ির অসুখ বা গাম ডিজিজ বলি না, হুম, এটা খুব ওপর কথা বলা হয়। আচ্ছা, আসলে মাড়ির অসুখ আর গাম ডিজিজ একটা স্পেকট্রাম। এর মধ্যে আচ্ছা, ২ টো ভাগ আছে। আচ্ছা, ১ম ভাগটার নাম জিঞ্জিভাইটিস, হুম, যেটা আসলে মাড়ির অসুখ বা গাম ডিজিজ। মানে আচ্ছা, অসুখটা শুধু মাড়ি বা হুম, গামের মধ্যেই লিমিটেড আচ্ছা, বা সীমাবদ্ধ। সেক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অসুখটার কতগুলো সিম্পটম কি? সিম্পটম হচ্ছে মাঝে মাড়ি ফুলছে, হুম, ব্রাশ করলে বা একটু প্রভোক করলে মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, মুখে একটু খারাপ গন্ধ হচ্ছে, কোনো সময় ব্যথা হতে পারে। এই জিনিসগুলো কিন্তু কমছে বাড়ছে এরকম। মানে আচ্ছা, কন্টিনিউয়াসলি থাকবে এরকম কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, হতে পারে ১০ দিন আমার ব্লিড করলো, তারপরে ১২ দিনের মাথা থেকে বন্ধ হয়ে গেল। হুম, একটা ফোলা আছে, আমি একটু গরম জলে কুলকুচি করলাম, একটু মাউথওয়াশ, একটা সাধারণ মাউথওয়াশ ২-৩ দিন ৪ দিন ব্যবহার করলাম। ৪-৫ দিন ফোলাটা থেকে বন্ধ হয়ে গেল। বন্ধ হবে। ব্যথা করছে, ইচিং সেনসেশন হুম, হচ্ছে, একটা পেইন কিলার খেলাম, গরম জলে নুন দিয়ে ৪-৫ দিন কুলকুচি করলাম, বন্ধ হয়ে গেল। এটা এপিসোডিক। আচ্ছা। কন্টিনিউয়াস হতে পারে। মানে সমস্যাটা নির্মূল হচ্ছে না আপনি বলছেন। না, থেকে যাচ্ছে। থেকে যাচ্ছে। কিন্তু অসুখটা বাড়ছে, কমছে এরকম। এই স্তরটা কিন্তু ইনিশিয়াল স্তর। এখান থেকে ডিজিজটাকে রিভার্ট করানো অনেক ইজি এবং এই ডিজিজটা কিন্তু কিউরেবল, জিঞ্জিভাইটিস। হুম, এর পরের স্তরটা যে কিউরেবল নয় তা বলছি না। কিন্তু হুম, এই ডিজিজটা 100% কিউরেবল। কিউরেবল। মানে I can revert it to normal completely. হুম, এটা মূলত একটা লাইফস্টাইল ডিসঅর্ডার। আমি ভালো করে দাঁত মাজছি না, প্লাক কন্ট্রোল করছি না। হুম, উম আমার মুখে স্ট্রেস লেভেল একটু বেশি আছে। আমার মাজা হচ্ছে না বা সর্দি কাশি লেগেছে বা জ্বর হয়েছে, মাউথ ব্রিথিং হচ্ছে। সবগুলো তো জিঞ্জিভাইটিস হতে পারে বা আচ্ছা, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে, সেখান থেকেও জিঞ্জিভাইটিস হতে পারে। আচ্ছা, এটা রিভার্সিবল। ইউজুয়ালি সবসময় যে দাঁতের ডাক্তারের ট্রিটমেন্ট লাগবেই এটাও নয়। নিজে আচ্ছা। মেইনটেন্যান্স করে নিজে থেকেও ২ থেকে কমে ৩ যেতে পারে। সপ্তাহে কমে যেতে পারে। এবার জিঞ্জিভাইটিসটার পরের স্তর যাওয়ার আগে জিঞ্জিভাইটিসটার আরেকটু হাই গ্রেড হতে পারে। হুম, যে ক্ষেত্রে হয়তো ডাক্তারের কাছে যেতে হবে। হুম। এটা বাড়িতে আর মেইনটেইন করা যাচ্ছে না। সেটা কোন জায়গায়? কোন পরিস্থিতিতে? এই যখন ব্লিডিংটা কন্টিনিউয়াসলি হতে চলেছে। আচ্ছা। ফোলাটা কমছে না হুম, এবার। এবার এই ১ম স্তরটা গিয়ে 2nd স্তরটায় জিঞ্জিভাইটিস হুম, হুম, 2nd স্টেজ বলছি। ফুলেই আছে, রেগুলার রক্ত পড়ছে, মুখে খুবই খারাপ হুম। গন্ধ হচ্ছে। এই স্টেজে ডাক্তারের কাছে যেতে হবে। নিজে থেকে আর এই কমবে না। না, এই স্টেজটাও কিন্তু রিভার্সিবল। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ট্রিটমেন্ট করবে, রিভার্সিবল। আচ্ছা।
এর পরের স্টেজটা যদি এই অবস্থাতে আমরা কিছু না করি, হুম, এর পরের স্টেজটা আস্তে, আস্তে irreversibility র দিকে যাচ্ছে। পরের স্টেজটা একটা আলাদা ডিজিজ। আচ্ছা, সেটাকে আমরা গাম ডিজিজ বলে ভুল করি। কারণ অসুখটা এবার আর গামে থাকবে না। থাকবে না। এবার ভেতরে যে দাঁতটা তো একটা বনি সকেটের মধ্যে হাড়ের হুম, মধ্যে হুম, বসানো আছে। হুম, এই হাড়টাকে ইনভলভ করবে। আচ্ছা, দাঁতটা এই হাড়ের সঙ্গে যে লিগামেন্টটা দিয়ে লেগে আছে সেইটাকে ইনভলভ করবে। ও, তার সঙ্গে দাঁতটার যে বাইরের লেয়ার মানে ক্রাউনটা বলছি না, রুটের হুম, মধ্যে হুম, সিমেন্টাম সেটাকেও ইনভলভ করবে। আচ্ছা, এইবার কিন্তু অসুখটা জিঞ্জিভাইটিস নেই। এটাকে আমরা কমন সাধারণ চলতি কথায় গাম ডিজিজ বা মাড়ির অসুখ বলি, আর মাড়িতে নেই। এবার আরো ডিপ স্ট্রাকচারে হুম, গেছে। এইবার শুরু হবে প্রবলেম। এইবার অসুখটা কিন্তু আর রিভার্সিবল নয়। ও, ট্রিটেবল কিন্তু আচ্ছা, রিভার্সিবল নয়। আচ্ছা। মানে যদি বোন ডিস্ট্রাকশন হয়ে গিয়ে থাকে, হাড় ক্ষয়ে গিয়ে থাকে, অসুখটাকে আমি অ্যারেস্ট করতে পারবো। কিন্তু আগের অবস্থায় আর ফিরে যাবে না। বোনটা আর তৈরি হবে না। বডি উইল নট বি এবল টু ফর্ম দ্য বোন। ঠিক। এক্সেপ্ট একটা সিচুয়েশন যেখানে হয়তো বোন গ্রাফট সার্জারি করা যেতে পারে। সেটার সিচুয়েশনটা খুব কম। অ্যাঙ্গুলার ডিফেক্ট হলে হুম, 10% 20%। অধিকাংশ সময় অসুখটা রিভার্সিবল নয়। হুম, অরিজিনাল বেসলাইন আর ফিরে আসবে না। ঠিক, কিউরেবল, ঠিক। শুধু কিউরেবল নয়। মনে রাখবে ইট হ্যাজ টু বি মেইনটেইন। মানে মনে রাখবে কিওর করে দিলাম। আমি আবার মনে করলাম ব্রাশ-টাশ করব না, হুম, ঠিকমতো হাইজিন মেইনটেইন করব না। অসুখটা আবার কিন্তু ফিরে আবার এলো। ফিরে আসবে। হুম, মানে মনে রাখবে এটা হাইপারটেনশন বা ডায়াবেটিসের মতন বা হুম, থাইরয়েড ডিসঅর্ডার এর মতন। ঠিক, যেখানে তোমাকে রেগুলার বেসিসে ওখানে ওষুধ হুম, খেতে হয়, এখানে রেগুলার বেসিসে মেইনটেন্যান্স করতে হয়। ঠিক। সেটা মেইনটেন্যান্স আ বাড়িতে হতে পারে। তার সঙ্গে, সঙ্গে প্রফেশনাল মেইনটেন্যান্স লাগবে। আচ্ছা, উইথ আ পার্টিকুলার টাইম স্প্যান যেটা ডাক্তারবাবু বলে দেবে যে এতদিন বাদে, বাদে আমার কাছে আসবেন। ঠিক। এই যে স্পেকট্রামটা বলছি, এই স্পেকট্রামের লাস্ট যে অংশটা নিয়ে তোমাকে বললাম, হুম, অসুখটার নাম পেরিওডন্টাইটিস। এইটাতে যেহেতু হাড়টা ইনভলভড হয়, হাড়টা হুম, ক্ষয়ে যায়, এইবার তুমি ভেবে দেখো একটা লাইট পোস্ট মাটিতে ১০ ফুট পোঁতা আছে। ওপরে ধরো ১০ ফুট আছে। এইবার তুমি সাইড থেকে মাটি কাটতে শুরু করলে। মাটিটা যখন ৬ ফুট কেটে ফেললে তখন ৪ ফুট ভেতরে আছে আর হুম, ১০ আর ৪ এ ১৪ ফুট বাইরে আছে। হুম, এইবার সেন্টার অফ গ্র্যাভিটিটা নিচের দিকে যেতে শুরু করলো তো, হুম, এইবার জিনিসটা নড়বে। নড়বে। কারণ ওর ঠিক। সাপোর্টটা কমছে। সাপোর্ট। দাঁতটা এই স্টেজে নড়বে। ও, কারণ ওর সাপোর্টটা কমছে কারণ অলরেডি বোনটা ইনভলভ হয়ে হাড়টা ক্ষয় হতে শুরু করেছে। হুম, এই স্টেজটায় তার মানে সমস্ত গাম ডিজিজে দাঁত নড়ে না। না। এন্ড স্টেজ গাম ডিজিজ হুম, which is scientifically called periodontitis, এই অসুখটাতে দাঁত নড়ে যায়। আচ্ছা, ঠিক আছে? এছাড়াও আরো ২-৩ টে সিচুয়েশন দাঁত নড়ে বলছি হুম, সেগুলো। কিন্তু এটাই হচ্ছে প্রাইম 95% সিচুয়েশন আচ্ছা। এটাই। অধিকাংশ মানুষের এই সমস্যাই হয়। এটাতেই হয়। এইবার শুধু কি মাড়ির অসুখ হলেও দাঁত হুম, নড়তে পারে? হুম, হতে পারে। কোন সময় একটা এক্সেপশনাল সিচুয়েশন আমি পেয়েছি। কিন্তু সেটাতেও এরকম নয় যে বোনটা লস হয় না। কিন্তু অসুখটা মাড়িরই অসুখ, হুম, তারপরে বোন ইনভলভ করে। কখন? পেশেন্টের জিঞ্জাইভাল এনলার্জমেন্ট হয়ে মাড়ি ফুলে গেছে। এবার মাড়ি ফুলেছে কিভাবে? হুম, মোস্টলি যে অসুখটাতে এইটা এত ওভার্ট হয়, সেই অসুখটা হচ্ছে মানে মোস্টলি কেন বলছি? কারণ আ লিউকেমিয়াতেও হুম, এটা হয়। ব্লাড ক্যান্সারেও হয়। আচ্ছা, কিন্তু তারা জেনারেলি তো আমাদের কাছে আসার আগে অন্যরকম ট্রিটমেন্ট পেয়ে থাকে। এইবার যে অসুখটাতে সবচেয়ে বেশি এই জিনিসটা হয় সেটার নাম ডিগো। ডিগো হচ্ছে ড্রাগ ইনডিউসড gingival enlargement মানে হুম, একটা পার্টিকুলার সেট অফ মেডিকেশন তারা এই অসুখটা করে। এবার যে মেডিকেশনটা দিয়ে ১ম এটা শুরু হয় 1930-31 এ ডায়াগনোসিস হয়, হুম, সে অসুখটার নাম হচ্ছে ফেনিটন সোডিয়াম। সেটা আজকাল খুব কম ব্যবহার হয়। এটা অসুখটা মৃগী রোগের এপিলেপসির জন্য ইউজ করা হুম, হয়। 2nd যে গ্রুপটা খুব পপুলার গ্রুপ কিন্তু সেটা খুব কমনলি ইউজ হয় না সেটা হচ্ছে সাইক্লোস্পোরিন। সাইক্লোস্পোরিন ইউজ হয় যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে। কিডনি ট্রান্সপ্লান্ট বা লিভার ট্রান্সপ্লান্ট এদের হুম, ক্ষেত্রে। 3rd গ্রুপটা ইস দ্যা কমন সেটা আমি রেগুলার প্র্যাকটিসে পাই। হুম, প্রচুর রেফারেলও পাই। হুম, সেটা হচ্ছে যারা হাইপারটেনশন এর ওষুধ খাচ্ছে। আচ্ছা। মূলত অ্যামলোডিপিন, এস-অ্যামলোডিপিন, সিলনিডিপিন এই পুরো গ্রুপের ওষুধগুলো। নাইট্রেনডিপিন গ্রুপটা হুম, খাচ্ছে। কারণ এই গ্রুপটার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এই গ্রুপে ৩ টে সবচেয়ে অ্যাডভান্টেজ আছে। এই গ্রুপটা হচ্ছে ভারতবর্ষের মতন দেশে ইভেন ওয়ার্লড ওয়াইড সবচেয়ে পপুলার চয়েস। এই গ্রুপটার নাম হচ্ছে সিসিবি, হুম, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হুম, সবচেয়ে পপুলার হুম, চয়েস হুম, ফর অ্যান্টি হাইপারটেনশন। হুম, কারণ এর অ্যান্টি হাইপারটেনসিভ রোল অসাধারণ হুম, এই গ্রুপটা। জেনারেলি মোস্ট অফ দি টাইমস অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্টের 80% ট্রিটমেন্ট ভারতবর্ষের মতন দেশে এটা দিয়ে শুরু করা হয়। হুম, কেন? তার একটা কারণ এটা খুব এফেক্টিভ। হুম, দ্বিতীয় হচ্ছে এটা খুব চিপ। খুব কম দামে পাওয়া যায়। আচ্ছা। ঠিক আছে? এবং এটার টলারেন্স লিমিটও খুব ভালো। সিসিবি যারা টলারেট করতে পারে হুম,
খুব ভালো ওষুধ। কিন্তু যাদের টলারেন্স নেই, মানে কিছু লোক যারা জেনেটিক্যালি এরকমভাবে ট্রেন্ড, তাদের বডিতে এই ওষুধটা খেলে মাড়িটা ফুলবে এবং হুম, সেটা আনকন্ট্রোলড ওয়েতে ফুলবে, হুম। তাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা প্রবলেম। আচ্ছা, এইরকম সিচুয়েশনেও দাঁত নড়ে যেতে পারে। আচ্ছা। ঠিক আছে? তাহলে স্যার এই সমস্যাগুলো হলে তো আপনি বললেন কোন ক্ষেত্রে দাঁত নড়তে পারে। এবার নড়বড়ে দাঁত মানুষের সাধারণ মানুষের যেটা প্রশ্ন যে দাঁত নড়ে গেলে সেটাকে কি আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব? এবার বলি। সেটা হচ্ছে, এটা তোমার ইনবক্সে এসছে, আমার ইনবক্সে প্রতিনিয়ত, প্রতিনিয়ত। প্রত্যেক দিন হ্যাঁ, বিভিন্ন লোক ঠিক, পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের ঠিক, বাইরে থেকে, বিভিন্ন জায়গা থেকে হুম, প্রশ্নটা করে যে, দাঁত নড়লে কি হুম, পড়েই যাবে? না হুম, দাঁত নড়লে তুলে ফেলতেই হবে? হুম, মানে লোকের বললাম না, হুম, ধারণা ছিল যে দাঁত নড়ে গেছে, ওটা আর কি থাকবে। ও হুম, তো ওয়েট করুন, খুলে পড়ে যাবে। ঠিক, এখন কিন্তু ব্যাপারটা এরকম নেই। হুম, ঠিক আছে? মানে ব্যাপারটা হচ্ছে, এই কাজটা যেহেতু প্রবাবলি কলকাতাতে সবচেয়ে বেশি আমিই করি। উম আমার ধারণা যে লোকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা আস্তে, আস্তে বাড়ছে। কারণ আমি যখন এই জিনিসটা নিয়ে ১ম বলা শুরু করি আজ থেকে ২-৩ বছর কি ৪ বছর আগে, হুম, তখন লোকেদের ধারণা ছিল যে এটা সত্যি হয় না। কিন্তু হুম, এখন লোকে কিন্তু প্রচুর লোক বিশ্বাস করে, আমার কাছে তো আসেনি। আমি জানি আমারও অনেক স্টুডেন্টদের কাছেও যায় যে ডাক্তার ফিক্স করতে চাই। দে দেখো, ১০০ টা দাঁত যদি নড়ে যায়, এর মধ্যে ২০ টা দাঁত irreversible। কোথায় আচ্ছা, না পারব না বলে দিচ্ছি। আশেপাশে কোনো দাঁত নেই। একটা দাঁত মাঝখানে নড়ছে, এটাকে ও ফিক্স করা যাবে। যাবে না। আর আশেপাশে দাঁত আছে, কিন্তু যে কটা দাঁত আছে সবকটা একসঙ্গে নড়ছে, এক্ষেত্রে ফিক্স করা যাবে, কিন্তু খুব সলিড ফিক্সেশন হবে না। আচ্ছা, আর আশেপাশের দাঁত স্টেবল। ১ টা ২ টো ৩ টে ৪ টে দাঁত নড়ছে, একে হুম, স্টেবিলাইজ করা যায়। অতএব ১০০ টা কেসের মধ্যে ২০ টা কেস করা যায় না। ৮০% ক্ষেত্রেই দাঁত নড়া করা যায়। কিন্তু আমি জানি এই পডকাস্টটা যারা শুনবে তাদের হুম, মধ্যে বেশ কিছু লোকের এই ধারণা হবে যে দাঁতটা আ মানে আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস করা যায়। হুম, সেরকম নয়। আমি বলছি anteriors হলে, আচ্ছা হুম, এরকমও হয়েছে, পেশেন্ট আমার কাছে এসছে। পেশেন্ট কথা বলতে গিয়ে আমার সঙ্গে বলতেই দাঁতটা খুলে হাতে চলে এসছে। হুম, আমি সে দাঁতও ফিক্স করেছি। আচ্ছা, এবং অলরেডি ৫-৬ বছর হয়ে গেছে। ২০০০ কোভিড এর আচ্ছা, আগে করেছি। হ্যাঁ, আছে। কিন্তু মনে রাখতে হবে, পেছনের দিকের দাঁত হলে, যেগুলো আমরা হুম, মোলার্স বা প্রিমোলার্স, হুম, সেরকম ক্ষেত্রে এরকম দাঁতকে বন্ডিং করলে তার এফিসিয়েন্সি কম। কারণ সেক্ষেত্রে যেহেতু চিবিয়ে জোর প্রেশারটা খাওয়া হয়, ওখানে পড়ছে। বন্ডিংটা ডিবন্ডিং হতে পারে। ঠিক। অ্যান্টেরিয়র্স হলে এটা কম্পারেটিভলি ইজি। হুম, এবার অনেকেই আছেন যে, আমি এখন খুব করি এই জিনিসটা যে, দাঁত ২ টো ৩ টে দাঁত নড়ছে। হুম, অলরেডি পাশে একটা দাঁত পড়েও গেছে। হুম, তখন এই একই প্রসিডিউরে ডেন্টাল স্প্লিন্টিং উইথ হুম, এফআরসি, এর মধ্যে একই প্রসিডিউরে যে দাঁতটা পড়ে গেছে হুম, সেটাকেও বিল্ড করতে পারি। তার সঙ্গে যে দাঁতগুলো নড়ছে সেটাকেও ফিক্স করতে পারি। হুম, অতএব দাঁত নড়ে গেলেই পড়ে যাবে হুম, বা তুলতে হবে, হ্যাঁ, এই এটা ধারণাটা ঠিক কিন্তু, নয়। এই ধারণাটা কিন্তু মানে আজকের দিন আর রিয়েলিটি নয়। রিয়ালিটি এটা নয়। হয়তো ১০ বছর আগে হুম। ছিল। তার এখনকার মানে কিন্তু এমন নয় যে যতগুলো দাঁত নড়ে যাচ্ছে সবকটা দাঁতই আবার ফিরিয়ে দেওয়া যাবে আগের অবস্থায়, তেমনটাও নয়। কিছু শর্ত আছে সেখানে যেগুলো হ্যাঁ, আপনি বললেন। হ্যাঁ, কিন্তু আমি হুম, বলছি তো, অধিকাংশ ক্ষেত্রেই হুম, ১০০ র মধ্যে ৮০% ক্ষেত্রেই হুম, আমি দাঁতটাকে ফিক্স করতে পারি। ফিক্স করে দেওয়া যায়। ২০% দেখো, ২০% হুম, আমাদের তো চিকিৎসা শাস্ত্র হুম, দিন দিন এগোচ্ছে। হুম, কিন্তু ঠিক। যতই এগোক, হুম। পৃথিবীতে মৃত্যু বলে তো একটা কিছু লিমিটেশন থাকবে। তো আছেই অবশ্যই। মানে ১০০% মানুষকে বাঁচিয়ে দিলে বা তো পৃথিবী ওভার তাই তো, পপুলেশন এ তাই তো। ক্লাউড বার্স্ট সেটা তো হবে। ঠিক। সেটা তো সম্ভব না। তাহলে স্যার এবার একটু আপনি বলুন যে ২ টো খুব পরিচিত পদ্ধতি। একটা হচ্ছে স্প্লিন্টিং আর একটা হচ্ছে ইমপ্ল্যান্ট। কখন স্প্লিন্টিং এবং কখন ইমপ্ল্যান্ট? আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে, উম কখন স্প্রিন্টিং কখন ইমপ্লান্ট, ব্যাপারটা সেরকম নয়। দুটো ক্ষেত্রে আমাদের এটা বোঝা দরকার। এখানে একটা খুব গ্রে এরিয়া আছে। গ্রে এরিয়াটা হচ্ছে, স্প্লিন্টিং করা যাবে এরকম দাঁত, হুম, মানে যেটা বললাম, আশেপাশে সব কিছু দাঁত বেশ শক্ত হুম, আছে। হুম, মোলার টুথ নয়। হুম, আ শুধুমাত্র আশেপাশে কেউ নেই। একটা দাঁত বা দুটো দাঁত নড়ছে, হুম, দুটোই নড়ছে। ডান দিক বাঁ দিক কোথাও দাঁত নেই। এরকম ক্ষেত্রে কিন্তু হুম। স্প্লিন্টিং করাটা জুডিশিয়াস ডিসিশন নয়। আচ্ছা, এবার কোন ক্ষেত্রে তুমি জিজ্ঞেস করছো, কোন ক্ষেত্রে স্প্লিন্টিং করা উচিত, কোন ক্ষেত্রে ঠিক, ইমপ্লান্ট করা উচিত? ঠিক। সেটা হচ্ছে, যে ক্ষেত্রে এই স্প্লিন্টিং গুলো করা যাবে না, হুম, সেক্ষেত্রে ইমপ্লান্ট করাটাই বেস্ট সলিউশন। আচ্ছা। তার মানেটা আমি তোমাকে যেটা বলতে চাইছি, মানে স্প্লিন্টিংটা আপনি বলছেন প্রাইমারি চয়েস মানে ১ম পছন্দ। যেকোনো তাহলে তো আমাদের রুট হুম, ক্যানাল করা যেত, যে দাঁতগুলো সেগুলোকে তুলে ফেলে সঙ্গে, সঙ্গে ইমপ্লান্ট করা যেত। ইমপ্ল্যান্ট করা যেত। মানে তুমি বুঝবে যে হুম, কমার্শিয়ালি ভায়াবল জিনিসটা হুম, সবসময় সায়েন্টিফিক নয়। ঠিক। আমার বক্তব্য হচ্ছে, যে দাঁতকে স্প্লিন্টিং করা যাবে না, হুম, সেই দাঁতকে জোর করে স্প্লিন্টিং করে হুম, রাখাটাও যেরকম আনএথিক্যাল, হুম, অ
এবং ইকুয়ালি যে দাঁতকে স্প্লিন্টিং করে স্টেবিলাইজ করা যাবে তাকে তুলে ইমপ্লান্ট করাটা ইকুয়ালি আনএথিক্যাল। ঠিক। অতএব আমাকে বুঝতে হবে যে এই দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট নেই। দুটোর স্পেসিফিক ইন্ডিকেশন আছে। আচ্ছা। কোন দাঁতে আমি স্প্লিন্টিং করব, কোন ক্ষেত্রে আমি ইমপ্লান্ট চুজ করব। ঠিক। অতএব মানে এটার বদলে ওটা এরকম নয় যে এরকম হচ্ছে। কলকাতা শহর না সারা ভারত, সারা হুম। পৃথিবীতে হচ্ছে। যেহেতু ইমপ্লান্টটা একটু বেশি হুম। অর্থকরী, হুম। যে দাঁত রাখা যেতে পারে, প্রচুর লোক সেটাকেও আছে আমি তুলে জানি। ইমপ্ল্যান্ট করে শুধু স্প্লিন্টিং এর ক্ষেত্রে না, আমার দাঁত হুম। নড়ার ক্ষেত্রে নয়। হুম। দাঁতে একটা ফুটো হয়েছে, হুম। কেরিজ আছে, ইজিলি দাঁতটাকে সেভ করা যায়। হয়তো হুম। আরো দাঁতটা হুম। ৫-৭ বছর ১০ বছর, আরে ইমপ্লান্ট তো রইলই। হুম। ইমপ্লান্ট তো ১০ বছর বাদেও করা যাবে। হুম। না করে আমার যেহেতু এখনই দরকার, আমাদের তো কি হয়েছে এখন তো আমরা অধৈর্য হয়ে পড়েছি। তো ওটাকেই আমরা তুলে ইমিডিয়েটলি ইমপ্লান্ট লাগিয়ে দিলাম। ঠিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে ইমপ্লান্টেরও একটা লাইফ আছে। আমি যত পরে ইমপ্লান্ট করতে পারবো তত বেশি আমি ট্রিটমেন্টটাকে ড্রাইভ করতে পারবো। আজকে যদি আমি দাঁতটাকে আরো ৫-৭ বছর ১০ বছর রাখতে পারি তখন ইমপ্লান্ট করি। তার মানে আজকে ইমপ্লান্ট করলে যদি ইমপ্লান্টটা ১৫ বছর যায়, তাহলে ১০ বছর পরে করলে আরো ১৫ বছর গেলে সম্পূর্ণ আমি longevity of the হুম। treatment is 25 years হয়ে গেল না? স্যার এটা তো ডাক্তারবাবুর পছন্দ যে কখন ইমপ্ল্যান্ট এবং না কখন পছন্দ, ডাক্তারের পছন্দ নয়। তুমি বোঝার চেষ্টা হুম। করো। মানে সায়েন্টিফিক সিদ্ধান্তটা চয়েস, ডাক্তারবাবু নেবেন। সিদ্ধান্ত ডাক্তারবাবু। ঠিক। উনি পছন্দ নেই কিছু নিজে করতে থেকে পারেন কেউ না। গিয়ে এর একটা হ্যাঁ। সায়েন্টিফিক গাইডলাইন আছে। হুম। ঠিক। যে কোন ক্ষেত্রে আমি স্প্লিন্ট করে দাঁতটা হুম। রাখবো, হুম। কোন ক্ষেত্রে আমি ঠিক। দাঁতটা তুলে ফেলে ইমপ্লান্ট করব। এটা আমার তোমার চয়েস হতে পারে চয়েস না। হতে পারে না। এটার এটা হচ্ছে একটা সায়েন্টিফিক ঠিক গাইডলাইন আছে। আমি গাইডলাইন ইচ্ছামত আছে। আজকের দিনে আমরা হুম। এভিডেন্স বেসড প্র্যাকটিস করি তো। এভিডেন্স বলা আছে হুম। যে এই গাইডলাইন হলে স্প্লিন্টিং হবে। এই গাইডলাইন যদি ঠিক। ভায়োলেট করে তাহলে দুটো ইমপ্লান্ট হবে। আলাদা আমি গাইডলাইন আমার আছে। ইচ্ছামত আমার এই মাসে টাকা হুম। দরকার বেশি, আমি দাঁত তুলে ইমপ্লান্ট ইমপ্ল্যান্ট লাগিয়ে দিলাম। হুম। সেটা কমপ্লিটলি আনএথিক্যাল। সেটাই আনএথিক্যাল, বলতে চাইছি। আনএথিক্যাল। ঠিক আছে? তাহলে স্যার এই তো আপনি দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করলাম। আপনি বললেন যে এটা সম্পূর্ণভাবে ডাক্তারবাবু ডিসাইড করবেন বা সিদ্ধান্ত নেবেন কখন ইমপ্ল্যান্ট দরকার হয় এবং কখন স্প্লিন্টিং। তাহলে স্যার এই যে নড়বড়ে দাঁতের সমস্যা যে তৈরি হচ্ছে, এই পরিস্থিতি যাতে না তৈরি হয় সেজন্য প্রিভেনশন এর জন্য প্রতিরোধ করার জন্য কি করা উচিত? আপনারা স্কেলিং এর কথা বলেন বারবার। দাঁতের যত্ন নেওয়ার কথা বলেন। সেটা একটু সংক্ষেপে জানতে চাইবো যে কি পদ্ধতি রয়েছে? আচ্ছা, দাঁতের যত্নের ২ টো পার্ট আছে তো। একটা হোম কেয়ার, একটা প্রফেশনাল কেয়ার। মানে তোমার গাড়ি তুমি বাড়িতে রোজ দিন ঝৌ, হুম। এটা হোম কেয়ার। আর ২ মাস ৩ মাস নিয়ে গিয়ে জল হাওয়া ওই হাইড্রোলিক দিয়ে তুলে ওয়ার্কশপে জল হাওয়া দেয়, হুম। এটা প্রফেশনাল কেয়ার। হুম। গাড়ি যেমন তুমি সারা জীবন তুমি নিজে ধুয়ে করতে পারবে না, তোমাকে ওয়ার্কশপে নিতে হবে। সেরকম আমি মনে করলাম বাড়িতে রোজ ব্রাশ করব আর কিচ্ছু করব না, এটা হয় না। তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে হুম। ওরাল হাইজিন মেইনটেন্যান্স করতে। এবার কিছু মানুষের ক্ষেত্রে বেশি যেতে হবে। কাদের? স্মোকার, ফ্যামিলিতে হুম। আ এরকম বাবা-মার দাঁত নড়ে পড়ে যাওয়ার হিস্ট্রি হ্যাঁ। আছে, ডায়াবেটিক পেশেন্ট, স্পেশালি আনকন্ট্রোলড ডায়াবেটিক পেশেন্ট। তাদের যত্নশীল হতে হবে। হ্যাঁ, মানে তাদের ক্ষেত্রে ওরাল হাইজিন মেইনটেন্যান্স বিকামস ডিফিকাল্ট হুম। এবং সেখানে কিন্তু প্রফেশনাল হেল্প বেশি দরকার। দরকার। ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে দেখো আমি তোমাকে বলছি, ধরো তুমি একটা ছোট একটা ঘরের হুম। দায়িত্ব। তুমি নিজেই ঘরটা পরিষ্কার রাখতে পারবে। হুম। এবার তোমার যদি বাড়িতে অ্যা ১৫ টা ঘর থাকে, তোমার তো একজন লোককে রাখতে হবে। অবশ্যই। তুমি ৪ টে টব বা ৫ টা টবে গাছ করছো ঠিক আছে। এবার হুম। তোমার যদি একটা বিশাল বড় বাগান থাকে হুম। সেখানে একজন মালিকে তোমাকে রাখতে হবে। অবশ্যই। তুমি তো নিজে সারা বাগান রোজ দিন ধরে মাটি কোপাতে পারবে ঠিক, না। ঠিক। সেরকমই তোমার মুখে এতগুলো দাঁত হুম। এবং তোমার একটা হিস্ট্রি আছে যে হিস্ট্রি গুলো তোমাকে খুব সাপোর্ট করছে না ওরাল হাইজিন মেইনটেন্যান্স এর জন্য। হুম। সেক্ষেত্রে তোমাকে যেরকম বললাম দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। ফ্রিকোয়েন্সি অফ সেটাও একটা গাইডলাইন আছে। হুম। ডাক্তারবাবু বলে দেবেন কতদিন বাদে তোমাকে যেতে হবে। ঠিক। এটা তোমাকে যেতেই হবে। এইবার ২ টো কথা বলা। একটা তুমি স্কেলিং এর কথা বললে। হুম। এবার এইটা নিয়ে আমার না একটু কথা বলার আছে। সেটা হচ্ছে আমি অধিকাংশ সময় দেখছি, হুম। এটা আমি আমার একটা রিসেন্ট রিলে বলেওছি হুম। যে অনেকেই আছেন যে সত্যি দেখো স্কেলিং কাদের জন্য দরকার? একজন রুটিন পেশেন্ট হুম। একটু ক্যালকুলাস বা টার্টার হচ্ছে, মোটামুটি এর জিঞ্জিভাইটিস স্টেজ আছে, এর স্কেলিং করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা। কিন্তু যে পেশেন্টের পেরিওডন্টাইটিস ডেভেলপ করেছে সেটা কিন্তু শুধুমাত্র স্কেলিং করে ট্রিটমেন্ট হবে না। মানে আমার মাড়ির কাছে রোগ প্রচুর পেশেন্ট আসেন যারা বলছেন যে আমার অসুখটা হচ্ছে, আমি স্কেলিং করাচ্ছি, হুম। ২ মাস ৩ মাস ঠিক থাকছে, আবার হচ্ছে। হচ্ছে। আমি তাকে বললাম যে এটা হচ্ছে মুশকিল যে আপনি কোনোবারই ট্রিটমেন্টটাকে কমপ্লিট করাননি। কারণ হুম। স্কেলিংটা ট্রিটমেন্টের ১ম ধাপ। আচ্ছা। আপনার ক্ষেত্রে কিন্তু একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট প্ল্যান দরকার। যার ফার্স্ট স্টেপটা করে আপনি প্রত্যেকবার বন্ধ করছেন হুম। এবং আপনি এক্সপেক্ট করছেন যে এই জিনিসটা আপনার ঠিক হবে। আমি আমি শুধু রোগীকে বলছি না, ডাক্তারদেরও বোঝা উচিত যে কেসটা আমার ক্ষেত্রে শুধুমাত্র স্কেলিং করে হবে না, দ্যাট হ্যাজ টু বি ডান সামথিং এলস। আইদার আমি কোনো স্পেশালিস্টের কাছে রেফার করব অথবা আমি নিজেই সেই প্রসিডিউরটা করব। কারণ স্কেলিং ইজ দ্য ফার্স্ট স্টেপ যেক্ষেত্রে আমরা শুধুমাত্র দাঁতের উপর টার্টারটা পরিষ্কার করি। কিন্তু যেটা বলছিলাম যে ভেতরের যে
বোনস বা এই যে টুথের রুটে চেঞ্জ হলো, হুম, এইটা চেঞ্জ করার জন্য স্কেলিং ইজ নট দ্য প্রসিজিওর। স্কেলিং এর ইন্সট্রুমেন্ট দিয়ে সেটা পরিষ্কার করাও যায় না। আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছি, আমি পাবলিশ করব কোনো সময়, যেখানে আমি প্রত্যেকটি স্কেলিং ছাড়া, কারণ আমার কাছে সিচুয়েশন রেগুলার আসে, হুম, এসে বলে আমি স্কেলিং করাচ্ছি গত ২ বছর ধরে, হুম, কিছুতেই অসুখটা কমছে না। কারণ স্কেলিং এর সঙ্গে যে প্রসিডিউরটা বলে, যেটা বিদেশে আমেরিকা, ইউরোপে ডিপ ক্লিনিং বলে, আমরা হুম, যেটাকে আমাদের ভাষায় রুট প্ল্যানিং বলি, তার ইন্সট্রুমেন্ট সেটটাই কমপ্লিটলি ডিফারেন্ট। আচ্ছা। টিপগুলোও কমপ্লিটলি ডিফারেন্ট। কারো মুখে ক্রাউন অ্যান্ড ব্রিজ আছে বা ইমপ্লান্ট আছে, তার ক্ষেত্রে স্কেলিং নরমাল মেটালিক টিপ দিয়ে করাই যায় না। হুম, তার জন্য আলাদা করে আ টেফলন কোটেড টিপ দরকার, রাবারাইজড টিপ হুম, দরকার। এই ইন্সট্রুমেন্টগুলো না থাকলে বা ওই ডিপ এবং খুব শার্প ইন্সট্রুমেন্টগুলো না থাকলে, সেক্ষেত্রে কিন্তু স্কেলিং করে যার সত্যি, হুম, সত্যি পেরিওডন্টাইটিস আছে সেটা কিন্তু কমবে না। ঠিক। অনেক সময় আছে এই স্তরেও অসুখটাকে ঠিক করা যায় না। সেক্ষেত্রে হয়তো লেজারের দরকার হতে পারে বা অনেক সময় ফ্ল্যাপ সার্জারি দরকার হতে পারে। হুম, এই ট্রিটমেন্টগুলো না করিয়ে তুমি মনে রাখো, একটা ধরো কালো একজনের গল ব্লাডারে স্টোন হয়েছে। তার ব্যথা হচ্ছে, সে মাঝে, মাঝে ওষুধ খাচ্ছে। ঠিক, কিন্তু ট্রিটমেন্টটা যদি, তখন তাকে তো গল ব্লাডারটাকে কেটে বাদ দিতে ঠিক। হবে। অতএব আমার চিকিৎসাটা করাতে হবে। চিকিৎসা তো করাতে হবে। অতএব হুম, চিকিৎসাটা যদি আমার হুম, কমপ্লিট ট্রিটমেন্ট না হয়, হুম, আমি যদি একটা হাফ ডান ট্রিটমেন্ট হুম, করি আর বলি যে স্কেলিং করে মাড়ির অসুখ কমলো না। কারণ সমস্ত মাড়ির অসুখ স্কেলিং করে কমে না। কারণ হুম, পেরিওডন্টাইটিস স্কেলিং করে কমে না। অতএব হুম, আমাকে বুঝতে হবে যে আমার রেগুলার মেইনটেন্যান্স এর ঠিক। সঙ্গে, সঙ্গে দিনে ২ বার করে ব্রাশ করব। এই যে হুম, আমি অনেক জায়গায় বলেছি 2-2-2 রুল। 2-2 হুম, রুল কি? এবার রুলটার একটা মডিফিকেশন রুল আমরা এখন করি, হুম, 2-2-1 রুল। মানে ২-২-২। হুম, ২ মিনিট করে ব্রাশ করব, দিনে ২ বার ব্রাশ করব। হুম, আর বছরে ২ বার ডেন্টিস্টের কাছে ঠিক। যাব। আমি এই রুলটা সবার জন্য প্রযোজ্য নয় ইন্ডিয়াতে। যারা ওই স্মোকার, ডায়াবেটিক, মুখে মুখে প্রচুর ক্রাউন অ্যান্ড ব্রিজ আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, তাদের জন্য অ্যাপ্লিকেবল। ইন্ডিয়ার ফ্রেমওয়ার্কে আমরা 2-2-1 বলি। হুম, দিনে ২ বার ব্রাশ করব, ২ মিনিট ধরে ব্রাশ করব, আর বছরে এট লিস্ট ১ বার ডেন্টিস্টের কাছে যাব। ঠিক। এই রুলটা ফলো করলে, আর বছরে হুম, এই একবার গেলে, তুমি যদি মনে করেন ক্লিনিং করা দরকার, সেটা সুপ্রাজিনিয়াল নরমাল স্কেলিং হতে পারে বা আরো ডিপ হতে পারে, তাহলেই এই দাঁত নড়া থেকে বাঁচা যাবে। কারণ মনে রাখবে, দাঁত নড়লে তার ২ রকম দণ্ড আছে। একটা হলো ট্রিটমেন্ট কম্প্রোমাইজ, হুম। সেকেন্ড ট্রিটমেন্ট ইস কম্পারেটিভলি এক্সপেনসিভ হয়ে গেল না? ঠিক, ঠিক। অত একেবারেই। মানে দাঁত নড়ে গেলে সেটাকে অবহেলা না করে নির্দিষ্ট চিকিৎসা আছে, সেটা যদি সঠিক সময়ে শুরু করা যায়, তাহলে দাঁতটা তুলে না ফেলে বা দাঁতটাকে একেবারে উপড়ে না ফেলে, তাহলে সেটাকে আগের অবস্থায় ফিরিয়েও আনা যায় হ্যাঁ, এবং এক্সাক্টলি। সেটার আধুনিক চিকিৎসা পদ্ধতি রয়েছে। কাজেই অনেক ধন্যবাদ স্যার। আমরা বিস্তারিত আলোচনা করলাম। আরো অনেক আলোচনা থাকবে, সেগুলো অন্য কোনো পর্বে আলোচনা করা যাবে। কিন্তু আপনারা দর্শক বন্ধু একটা জিনিস বুঝলেন যে আপনার দাঁত যদি নড়ে গিয়ে থাকে, তাহলে ভাববেন না যে দাঁতটা নড়ে গেল মানেই দাঁতটা শেষ হয়ে গেল। দাঁতটা ফেলে দিতে হবে। তার কিন্তু চিকিৎসা রয়েছে, বিকল্প পদ্ধতি রয়েছে, সেগুলো মানতে হবে এবং সেটা জানার জন্য আপনাকে চিকিৎসকের কাছে আসতে হবে এবং দাঁত নড়ে যাতে না যায় সেজন্য তার প্রিভেনশন আছে, প্রতিরোধ আছে, সেটা আপনাকে করতে হবে। স্যার যেমনটা বললেন সেই পরামর্শগুলো মাথায় রেখে চলুন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আবার আলোচনা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দাঁতের যত্ন নেবেন। মাঝে, মাঝে হচ্ছে না কি